এই ছেলে, তোর সাহস কি করে হলো তুই আমার সামনে এসে আমাকে প্রপোজ করিস? তোর হাত ভেঙে দেব। তুই কি আমাকে চিনিস? দেখো তিশা, আমি তোমাকে ভালোবাসি। আমি এত কথা বুঝতে চাই না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, সেই জন্য আজকে কথাটা বলে দিলাম। তুমি আমাকে সরাসরি না করতে পারতে, কিন্তু এরকম ব্যবহার করছো কেন? তোদের মতো মানুষের সাথে কি ভালো ব্যবহার করব? তোকে এখনো যে বাঁচিয়ে রেখেছি, এটা তোর অনেক বড় ভাগ্য। তুই এখন আমার সামনে থেকে সরে যা, না হলে কিন্তু অনেক বড় বিপদ তোর জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে তোমার এই অহংকার, এই রূপের কারণে তোমাকে একদিন অনেক কষ্ট পেতে হবে, এটা মনে রেখো। তুই আমার সামনে থেকে যাবি, নাকি লাথি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দেব? তুই আমার সামনে দাঁড়িয়ে এই রকম কথা বলার সাহস কোথা থেকে পেলি? এই ছোট লোকগুলো কোথা থেকে আসে? আমি দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। এটা দূরের কেউ না, আমারই আপন ফুফাতো বোন। সে প্রায়ই এরকম ব্যবহার করে মানুষের সাথে, কারণ তার বাবা অনেক বড় লোক। আর যেই ছেলেটা তাকে প্রপোজ করেছিলাম, সেটা হচ্ছে একটা গরিব পরিবারের ছেলে। আমিও গরিব পরিবারের ছেলে, তবে মধ্যবিত্ত বলা যেতে পারে। আমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। যখন এই ছেলেটা তাকে প্রপোজ করতে এসেছিল, তখন আমি দৌড়ে এসেছিলাম, কিন্তু আমার কিছুই করতে হয়নি। এর আগেই সে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তবে আমিও যে তাকে ভালোবাসি, আমি আর এসব নিতে পারছি না। আমি তাকে আমার ভালোবাসার কথাটা বলে দিতে চাই। আমি রুশান, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার একটা ছোট বোন আছে, নাম রুষা। আমার বাবা চাচারা দুই ভাই, আর তাদের একমাত্র বোনের মেয়ে হচ্ছে তিশা। অনেক বড়লোক পরিবারের সন্তান তার। তার বাবা অনেক নামকরা একজন ব্যবসায়ী। আমাদেরকে একদম সহ্য করতে পারে না তারা, কারণ আমরা নাকি তাদের সাথে চলার যোগ্যতা রাখি না। আমারও তাদের সাথে তেমন একটা বিষয় মেশার চেষ্টা করি না, তবে দূর থেকে তাকে ভালোবেসে ফেলেছি। আগে ছোটোবেলায় একসাথে খেলাধুলা করেছি, সেই জন্য ছোটোবেলা থেকে তাকে ভালোবাসতাম। এখন তার রূপ পাল্টে গেছে, কিন্তু আমি আগের মতোই আছি। এখনও তাকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু কীভাবে তাকে সেই কথাটা বলবো? যে করে হোক আমাকে এই কথাটা বলতেই হবে। তাকে আমি হারাতে পারবো না। আমি তখন তার সামনে গেলাম। সে তখন আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, একটা ঝামেলা গেছে, আরেকটা এসে হাজির। তুই কেন আমার সামনে এসেছিস? তোকে না বলেছি তুই ভার্সিটিতে আমার সামনে আসবি না? ভার্সিটিতে কেউ যদি জানতে পারে যে তুই আমার আত্মীয়, তাহলে আমার সম্মান চলে যাবে। বলবে তৃষা চৌধুরী আত্মীয়রা গরিব ছোট লোক। তিশা, তুমি সত্যি আজব কথা বলো। আমি তোমার আত্মীয় বলে পরিচয় দিলে তোমার সম্মান চলে যাবে? মানে মানুষের বাহ্যিক পোশাকে কোনোদিনই বড় ছোট নির্ধারণ করা যায় না। আসল বড় মানুষ তো তারা যারা মনের দিক থেকে বড়। হেই, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না। লাথি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দেব। তুই আরেক দিন যদি আমার সামনে আসিস, তাহলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। আমার এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। এখান থেকে চলে যা বলছি। আমি তখন কোনো কথা না বলে সেখান থেকে এসে বসে রইলাম ক্লাসের মধ্যে। তখন আমার বান্ধবী নীলা আমার কাছে আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তখন সে আমাকে বলল, কি ব্যাপার তিশার জামাই, তুমি এরকম ভাবে বসে আছো কেন? তোমার তো এখন তোমার বউকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা। দূর, মজা করিস না। আমার মজা করতে এখন ভালো লাগছে না। তার ব্যবহার দেখেছিস, দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না এরকম ব্যবহার করা ভালো নয়। তবুও তো একটা লিমিট আছে সবকিছুর। তুমি সবকিছু হারিয়ে ফেলবে তাড়াতাড়ি। আগে প্রপোজ করো তাকে, দেখো সে কি বলে। আচ্ছা দোস্ত, তোর সাথে তো সে ছোটবেলা থেকে চলাফেরা করছে। তুই কি একবার চিন্তা করে দেখেছিস, যদি তোকে মেনে নেয় তাহলে কি হবে? কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে সে আমাকে মেনে নেবে না। যদি আমাকে সে মেনে নিত, তাহলে পৃথিবীতে আমার কেউই হতো না। আমি তার পেছনে এতদিন থেকে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তাই দেয় না। আবার সে আমাকে মেনে নেবে, এটা কীভাবে হতে পারে বল? আমার সেটা মনে হয় না। তুই একবার প্রপোজ করে দেখ। তার পেছনে কত ছেলেরা পড়ে আছে। যদি কেউ তার আগে প্রপোজ করে দেয় আর তাকে মেনে নেয়, তাহলে সব কিছু হারাতে হবে।
তাই আমার মনে হয় আগে প্রপোজটা করেই ফেল। আর আরেকটা কথা, রুশো শোন, এমনও তো হতে পারে দোস্ত যে তৃষা তোকে ভালোবাসে, সেই জন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। এটা অসম্ভব। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আকার ইঙ্গিতে সেটা আমি অবশ্যই বুঝতে পারতাম। সমস্যা কি? কালকে প্রপোজ কর। যদি তোর প্রতি ওর কোনো ফিলিংস না থাকে তাহলে আস্তে আস্তে ফিলিংস তৈরি হবে। কিন্তু আমার অনেক ভয় করছে দোস্ত, যদি আমার এই প্রস্তাব সে মেনে না নেয় আর আমাকে অপমান করে। এমনিতেই তার বাবা আমাকে সহ্য করতে পারে না। আমার ফুপি মারা যাওয়ার পর থেকে তাদের বাসায় যাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। সেই জন্য তার বাবার সাথে আমার তেমন একটা বন্ডিং নেই। তার বাবা আমাকে একদম সহ্য করতে পারে না, কারণ আমরা গরিব আর তারা বড়লোক। এখন তার সাথে যদি আমার কোনো সম্পর্ক হয় তাহলে তো বুঝতেই পারছিস কী হবে। এত কিছু ভালোবাসার আগে চিন্তা করতে পারোনি মজনু, এখন এসব চিন্তা করছিস? হ্যাঁ শোন দোস্ত, ভালোবাসা এত কিছু চিন্তা করে হয় না। অনেক বড় লোক পরিবারের সন্তান অনেক গরিব পরিবারের সংসার করছে, তাই তোকে আমি বলছি এত কিছু চিন্তা করবি না, তাড়াতাড়ি প্রপোজটা করে ফেল। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে চিন্তা করে দেখি, কালকেই তাকে প্রপোজ করে দিব। আমি আর এইভাবে থাকতে পারছি না। কালকে ওকে সত্যি কথাটা বলতেই হবে, ভালোবাসার কথাটা জানিয়ে দিতেই হবে। আমার ভাগ্যটাই খারাপ, কালকে তো আমি আসতেই পারবো না। আমি 3-4 দিনের জন্য চলে যাচ্ছি মামা বাড়িতে, তবে আসার পর তোর লাভ স্টোরি শুনবো। এখন তুই প্রস্তুতি নিয়ে নে, কালকে তুই কিভাবে তাকে প্রপোজ করবি, একটু ভিন্ন স্টাইলে প্রপোজ করবি, দেখবি সে রাজি হয়ে যাবে। এভাবে কথা বলতে বলতে ক্লাস শেষ করে বাসায় ফিরে আসলাম। কোনো কিছু ভালো লাগছিল না। কালকে তাকে বলবো, এরপর যদি সে রাজি না হয় তাহলে কি হবে, এভাবে চিন্তা করতে করতে রাতটা পেরিয়ে গেল। পরের দিন সকালবেলায় নতুন করে সব কিছু শুরু করার একটা তীব্র ইচ্ছা জেগে উঠেছে নিজের মনের ভিতরে। সুন্দর করে একটা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম, হাতে গোলাপ নিয়ে। আজকে তৃষাকে রাজি করাতেই হবে। আমি গিয়ে ভার্সিটি ক্যাম্পাসে বসে আছি, কখন যে সে আসবে। একটু পরে সে গাড়ি নিয়ে আসলো। সে সাধারণত গাড়ি নিয়ে আসা যাওয়া করে, কারণ বড়লোক পরিবারের সন্তান। তার গাড়ি দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এরপর যখন সে বেরিয়ে আসলো তখন সে চলে গেল তার বান্ধবীদের সাথে কথা বলতে। আমি দাঁড়িয়েই থাকলাম। একটু পর যখন সে তার বান্ধবীদের থেকে একটু দূরে চলে আসলো তখন আমি তাকে বললাম, তৃষা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, একটু কি সময় পাওয়া যাবে? আমার সাথে আবার তোর কিসের কথা? তোর সাথে তো আমার কোনো কথা থাকার কথাই নয়। গুরুত্বপূর্ণ কথা, যদি সময় থাকে তাহলে বলতাম আর কি। যা বলার তাড়াতাড়ি বলে ফেল। আর এরকম পাগলের মতো সেজে এসেছিস কেন? তার এরকম কথা শুনে হ্যাবলার মতো তাকিয়েছিলাম কিছুক্ষণ। এরপর আমি নিজের দিকে তাকিয়ে থাকলাম। আসলে কি আমাকে পাগলের মতো মনে হচ্ছে নাকি অন্য কিছু? আমি তখন চোখ বন্ধ করে তাকে বললাম, তৃষা, তোমার সাথে আমি ছোটোবেলা থেকে থেকেছি। তুমি জানো আমি কীরকম। তোমার কি মনে হয় আমি এতটাই খারাপ ছেলে? তুমি কি কখনো চিন্তা করে দেখেছো যদি আমরা দুজন একে অপরের সাথে থাকি তাহলে আমরা একে অপরকে বুঝতে পারবো? ওয়েট, রুশান, তুই কি বলার চেষ্টা করছিস? আমাকে ক্লিয়ার করে বল। আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ না। যা বলার সরাসরি বলবি। আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস? তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন বলছো? ছোটোবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাদের সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবি, তারপর ভালোবাসবি বলতে আসবি। যা এখান থেকে। তৃষার বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মনে হচ্ছে আমি তাদের কাছের কোনো জোকার। ওখান থেকে চলে আসলাম। আমি ক্লাস করতে গেলাম। কিছুতেই ভালো লাগছিল না কিছু, ভীষণ কষ্ট হচ্ছিল, মেনে নিতে পারছিলাম না কোনো কিছু। তখন আমার বন্ধু সজীব আসলো। কিরে, কি হয়েছে তোর? আরে তৃষাকে আজ বলেছিলাম ওকে ভালোবাসি। তুই তো জানিস ও ওই রকমই, তারপরও কেন ওকে প্রপোজ করতে গেলি? পারলে তুই ওকে ভুলে যা।
কীভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটোবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ঠিক আছে। ক্লাস করতে ভালো লাগছিল না, তবুও ক্লাস শেষ করলাম। এরপর আর ক্যাম্পাসে দাঁড়ালাম না, বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। বাবা তুমি তো জানো তিশা ওর বাবা আমাদের সহ্য করতে পারে না, আর সেখানে তারাও আসবে। তারপরেও আমাদের যেতে হবে। তোর বড় চাচা আমাদের অনেক করে বলেছেন, না গেলে সে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমি রুমে শুয়েছিলাম, তখনই ছোটো বোন রুষা এসে আমাকে বলল, ভাইয়া, তুমি আর তিশা আপু তো একই কলেজে পড়ো, আপু তোমার সাথে কথা বলে না? না, আমার সাথে কথা বলবে কেন? হ্যাঁ। ওমা, সে কি কথা? তুমি যে আপুকে ভালোবাসো, তা বলেছো তাকে? আজকে বলেছি, কিন্তু বিনিময়ে থাপ্পড় দিয়েছে আর অনেক কথাও বলেছে। সব কিছুর পর আমরা গরিব মানুষ তো, ওদের মতো বড়লোক তো আর নই। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন তিশা আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলে ওরা আমাদের অনেক অপমান করবে। ওখানে যাওয়ার পর সবসময় ওদের থেকে দূরে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া, তবে আমার কেন জানি মনে হচ্ছে তিশা আপু ভুল করছে, তোমার মতো ভালো ছেলে ও আর পাবে না। আচ্ছা যা, এখন ঘুমা। রুষা চলে গেল। আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম। কি করব? হঠাৎ ঘুম চলে আসলো। বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখে সজীব বলল, কিরে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে তিশাও আসবে, আর ওরা তো আমাদের দেখলেই অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। ধুর, ওর কথা বাদ দে। তোকে অপমান করলে তুইও অপমান করবি। সব কিছুতে ছাড় দিলে চলবে না। তারপর চা খেতে লাগলাম আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম। রাতে সবাই সব কিছু গুছিয়ে নেবে, আমরা সকালে রওনা দিব। তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে ব্যাগে ভরলাম। গুছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে যেতে 3 থেকে 4 ঘন্টা মতো লাগে। ফ্রেশ হয়ে সবাই খেয়ে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে গেলাম। খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু তিশা আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনও আসেনি ওরা। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসার বাইরে একটা গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় তিশারা এসেছে। তারাই এসেছে। তিশার বাবা আমাকে দেখে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলোও তো নিতে পারো। অকর্মা কোথাকার, কাজ করলে কি হাত পুড়ে যাবে? আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভেতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমাতে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম। তিশাও ছিল। আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু তিশা শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে তিশাকে সরিয়ে নিলাম। দুজনে রাস্তার পাশে পড়ে গেছি, আমি নিচে আর তিশা আমার উপরে। আমি ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম, কিন্তু তিশা আমার উপর থেকে উঠে ঠাস ঠাস করে দূরে থাপ্পড় দিয়ে দিল। আমি হতবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছি। তিশা আমাকে ধাক্কা দিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। আর একদিন যদি আমার আশেপাশে দেখি, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। কথাগুলো বলেই তিশা চলে গেল, আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ওকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকেও বেশি কষ্ট হচ্ছে ওর কথাগুলো শুনে। আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম। তা দেখে আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ফার্মেসিতে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর আমি বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞেস করেছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছি। এরপর রুমের মধ্যে চলে গেলাম
রাত পর্যন্ত ওই রুমের মধ্যে বসে রইলাম। রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো। তাদের বললাম খেতে ভালো লাগছে না, চুপচাপ রুমে শুয়ে আছি। তখনই রুষা আসলো। আমাকে শুয়ে থাকতে দেখে আমার কাছে এসে বলল, ভাইয়া তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? আমি মাথা নিচু করলাম। ছোট বোনকে কি করে বলবো? তবুও সে তো আমার সব কষ্টের সাথী, তাই তাকে বললাম, তিশাকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই ও থাপ্পড় মেরেছে। এর জন্যই তুমি ভাত খেতে পারছো না। তোমার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া? তিশা আপু কেন যে এমন করে? আরে পাগলি বোন আমার, কোনো কষ্ট হচ্ছে না আমার, তুই মন খারাপ করিস না। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি গেলাম। বলে রুষা চলে গেল। তার চলে যাওয়ার স্টাইল দেখে আমার কেন জানি সন্দেহ হলো, তবুও রুম থেকে বের হলাম না। ওদিকে রুষা তখন তিশার কাছে চলে গেল, গিয়ে তিশাকে বলল, আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? এখন সে খেতে পর্যন্ত পারছে না, এতটা নিষ্ঠুর কেন হলে তিশা আপু? তোর ওই লুইচ্ছা ভাই আমাকে স্পর্শ করেছে, তাই মারছি। বেশ করেছি। আমার ভাইয়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না। সে তোমার জীবন বাঁচিয়েছে। মানুষের উপকার স্বীকার না করলে তাকে বড় কিছু বলে না, অকৃতজ্ঞ বলে। এখন তো তোরা কত মিথ্যে কথাই বলবি। এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তুই যা আমার চোখের সামনে থেকে, তোকে আমি সহ্য করতে পারছি না। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। সেদিন আমার কাছে এসেও কোনো লাভ হবে না। সেদিন বুঝবে আমার ভাইয়ের ভালোবাসার মূল্য। সেই দিনটা কোনোদিনও আসবে না রুষা। রুশানের জন্য আমি কান্না করব? সিরিয়াসলি? হাসালি তুই রুষা, সত্যি হাসালি। রুষা কান্নামাখা চোখ নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। এদিকে আমি সারা রাত নির্ঘুম কাটিয়ে ফজরের সময় ঘুমিয়েছি, তবুও খুব সকালে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় আপুর বিয়ে, তাই অনেক কাজ করতে হবে। আমি সবার কাজে সহযোগিতা করতে শুরু করলাম। দুপুরের দিকে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। বরপক্ষ চলে এসেছে, অনেক মেয়ে এসেছে সেখানে, তবে সেই দুটো চোখ আমাকে টানছে। হ্যাঁ, সেটা তিশার। আমি তিশাকে দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে, আর ভাবছি কবে যে তিশা আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো। সব কাঞ্জিরা এই 2-1 দিনের ভিতরে চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বের হলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছি, আর আমি শুধু তিশাকেই দেখছি। ইচ্ছে করছে বলতে তাকে, নিঝুম রাতের আকাশের দিকে তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম। তারাদের কেন ভাবিনি, তোমাকেই কেন ভেবেছি। তবু তেমনি আছে সব কিছু। তারারা আছে, বিষণ্ণতা রাত আছে, হঠাৎ কালো হওয়া আকাশ আছে, তুমিহীন আমিও আছি। অদৃশ্য তুমি আরও কাছে এসেছো আমার, হাত বাড়ালে চলে যাও দূরে। অদৃশ্য তোমাকে কি ছোঁয়া যায়? হঠাৎ দেখলাম তিশা মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে একটা রাস্তায় আর তিশা যাচ্ছে অন্য রাস্তায়। আমিও তিশার পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর তিশার মনে হলো যে অন্য রাস্তায় চলে এসেছে। পিছনে আমাকে দেখেই বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিচ্ছিস? কেন? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে আছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। তুই কি বুঝিস না আমি তোকে সহ্য করতে পারি না? তিশা বেশ রাগ নিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে তিশা আমাকে জড়িয়ে ধরল। আমি তো কারেন্টের শক খাওয়ার মতো হয়ে গেলাম। আমি কোনোদিনও কল্পনা করি নাই যে তিশা আমাকে জড়িয়ে ধরবে। তখনই সে রাস্তা দিয়ে একজন লোক যেতেছিল। সে আমাদের এই অবস্থায় দেখেই চেঁচিয়ে লোকজন জড়ো করল। তারা আমাদের এই অবস্থা দেখে সবাই ভুল বুঝল। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবর দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, তিশার বাবা, বাসার সবাই এসেছে। তাদের মান সম্মানের ব্যাপার, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু তিশা আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তখন তিশার বাবা তিশার কাছে গিয়ে বলল, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি এতদিন শুধু শুধু রোশানের বাবাকে অপমান করে এসেছি।
তাকে এত অপমান করার পরও সে আমাকে বোনের জামাই হিসাবে সম্মান করে। আর রুশান অনেক ভালো ছেলে, দেখবি সে তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করব না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। না বাবা, প্লিজ এরকম বলো না। তুমি যা বলবে আমি তাই করব, তবু প্লিজ এরকম বলো না। তারপর তিশা বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিল। রাত 12টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। তবে সবার বাসর ঘরের মতো আমার বাসর ঘর নয়। তিশা আসে আমাকে সালাম করবে এটা আমি কল্পনাও করিনি, আর তা হয়ও নি। তিশা আমাকে দেখে আমার দিকে ভয়ঙ্করভাবে এগিয়ে এসে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তিশা, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। তিশা প্লিজ আমার কথাটা শোনো। সব কিছু ভুলে গিয়ে চলো, আমরা নতুন করে শুরু করি সব কিছু। হোয়াট? তুই আর একটা কথা বলবি না। আমি তোকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি। 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি আশিককে বিয়ে করব। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। কথাটা শুনে আমি পাথর হয়ে গেলাম। তাকে নিচু স্বরে বললাম, তোমার বয়ফ্রেন্ড আছে? আগে তো বলনি। তিশা এখনও সেম রেগে আছে, চেঁচিয়ে বলল, তুই কে যে তোকে বলতে হবে? আর আমার লাইফে যদি একটু ইন্টারফেয়ার করার চেষ্টা করিস তোকে আমি শেষ করে দিব। এতদিন তিশার করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ড আছে কথাটা শুনে। আমি কি করব? আমার মুখের ভাষা হারিয়ে গেছে। পরিবার শুনলে কি করবে, কি করে মেনে নেবে তারা? এটা একমাত্র ছেলের এমন অবস্থা, তারা কিছুতেই মেনে নিতে পারবে না। আমি তখন তার কাছে গেলাম, গিয়ে অনুরোধের সুরে বললাম, ঠিক আছে তিশা, তুমি তো 6 মাস আছো, শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতে থাকছি না। মানে বুঝলাম না তোমার কথা। তোমার তো আমার সাথে বিয়ে হয়েছে, তাহলে তুমি কোথায় থাকবে? এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কীভাবে নিচে ঘুমাবো, তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। আমাকে যদি বিরক্ত করিস তাহলে গলা টিপে মেরে ফেলবো। এই বলে তিশা ঘুমাতে গেল। আমি কোনো রকম নিচে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। আজকেই সবাই চলে যাব। নাস্তা করার পর তিশা আমার বাবাকে বলল, বাবা, বলছিলাম কি, আমাদের পড়াশুনো তো এখনো শেষ হয় নাই। আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর। তাই বলছিলাম কি, আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদমই চিন্তা করবেন না বাবা, আমি সব সময় ওর খেয়াল রাখবো। এবার শুধু তিশা না, তার বাবাও এসে যোগ দিল। তিশার বাবা আমার বাবার দিকে এগিয়ে এসে বলল, একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের এখানে ভালোই থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা? আমি শুধু তাদের কথা শুনতে লাগলাম, কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্ব নেই। তিশা এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাসই করবে না। এর জন্যই রাতে তিশা এইভাবে বলেছিল। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেল, আর আমি তিশার সাথে ওদের বাড়িতে চলে আসলাম। তিশা আমাকে ও রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে বুঝতেই পারছিস যে কি হবে। এর জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো? তুই যা ভাবতে পারিস, তবে শুনে রাখ, আমার কথার অবাধ্য হলে কিন্তু তোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। কথাটা মনে রাখিস। আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নিব। চুপ,
আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। ভালো তো তোমাকে একদিন আমাকে বাঁচতেই হবে। একদিন তুমি নিজে থেকে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি রুশান। ওই আশা নিয়ে বসে থাকতে হবে, জেনে রাখিস সেই দিন কোনো দিনই আসবে না। এই বলে তিশা চলে গেল। আমি শুধু তার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। কীভাবে বুঝাবো তাকে আমি কতটা ভালোবাসি? সে তো বুঝতে চায় না আমার ভালোবাসা। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। তিশা খাটে আর আমি নিচে শুয়ে আছি। ঘুম আসছে না কিছুতেই। কেউ একজন বলেছিল কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট্ট করে দেয়। আমার ক্ষেত্রেও তাই। তিশার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছি। মনে মনে বললাম, তুমি সবসময় কেবল নিজেকে নিয়েই ভেবেছ, নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছ। তুমি হচ্ছ একটা কষ্টদায়ক পাথরের টুকরা, যা দিয়ে আঘাত দিয়েছ প্রতিনিয়ত। তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছা হয় তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে নাও। আর যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও। তোমাকে সবাই এত ভালোবাসে, তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর। মনে রেখো, মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট তুমি অবশ্যই পাবে, কখনোই সুখী হবে না তুমি কোনো দিন। সকালে তিশার আগেই আমি ঘুম থেকে উঠলাম। তিশার দিকে তাকিয়ে দেখি ও এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তিশাকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো তিশার মুখের সামনে এসে পড়ছে। আমি একরকম ভাবলাম ওগুলো সরিয়ে দেব। তারপর আবারও মনে হলো তিশা যদি জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে। যা হওয়ার হবে, আমি তো ওর স্বামী, বাইরের তো কেউ না। আর ও এখনও ঘুমিয়ে আছে। তিশার চুলগুলো সরিয়ে দিলাম। তিশাকে তো কাছ থেকে কখনোই দেখিনি আমি, তাই আর লোভ সামলাতে পারলাম না। তিশার গালে কিস করে দিলাম। আর তখনই তিশা জেগে গেল আর ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন সে বলল, কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি তিশা, কীভাবে যে হয়ে গেল। চুপ কর কুত্তার বাচ্চা, তোদের মতো লুইচ্ছা বদমাইশ এছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না, ছোট লোক ইতর কোথাকার। এই বলে তিশা চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। সবে তো শুরু, আরও কত কি সহ্য করতে হবে আমাকে। নাস্তা করে তিশা আমাকে রেখেই গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মধ্যে ভার্সিটিতে গেলাম। ভার্সিটির বন্ধুদের কাউকে বলি নাই আমার আর তিশার ব্যাপারে। ক্যাম্পাসে গিয়ে দেখি তিশা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে, কিন্তু তিশা কিছুই বলছে না। আড্ডা দিবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে, আরও কিছুই বলবে না। আগে হলে মেনে নিয়ে যেত, কিন্তু এখন তো আর ও অন্য কারোর বউ, আমার না। আমি এসব দেখতে পারছি না। সোজা তিশার কাছে গিয়ে বললাম, তিশা, তোমার সাথে আমার কথা আছে, একটু সাইডে আসো। তিশা বিরক্তি নিয়ে আমাদের তাকিয়ে বলল, এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবা না? এবার তিশা রেগে গেল, আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? তোকে না বলেছি আমার পার্সোনাল লাইফে কোনো কথা বলবি না? কেন কথা বলবো না? তোমার ওই বন্ধুদের আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার এই কথা শোনার পর তিশার পাশ থেকে তার একটা ছেলে বন্ধু বলে উঠল, তিশা, এই ছোট লোকটা কে যে আমাদের খারাপ বলছে? ওর এত বড় সাহস কি করে হলো তোর সামনে আমাদের অপমান করছে? তুমি রাগ করো না আশিক, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বোঝাচ্ছি। বলেই তিশা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। ওর বন্ধুরা এটা দেখে হাসতে শুরু করলো। তিশা তখন চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় আশিককে খারাপ বলার? দূর হও আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আর একবার আমার লাইফ আমার বন্ধুদের নিয়ে কথা বলতে এলে খুন করে ফেলবো। আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে। আমি তো তিশাকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? সকালে থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে গিয়েছিল।
এখন আবার একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে অনেক রক্ত বের হচ্ছে। ক্লাসে যাওয়ার পর সজীব বলল, কিরে, তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম, তেমন কিছু না। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। তারপর ওকে সব বললাম। এটা শোনার পর সজীব আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, এখন তো তিশা তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ? কিন্তু 6 মাসের। 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে আশিককে বিয়ে করবে। তার আগেই তো তোর ভালোবাসা বুঝবে। তোর কথাই যেন সত্যি হয় দোস্ত, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এরপর ক্লাস করে বাসায় চলে আসলাম। তিশা এখনও আসেনি, আর ওকে কলেজেও দেখিনি। তিশার বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে তিশা যা খুশি তাই করছে। রাতে তিশা বাসায় আসলো। আমি তখন তার সামনে গেলাম, গিয়ে বললাম, এত রাত করে বাসায় আসলে কেন? কোনো ভদ্র ঘরের মেয়েতে এত রাত করে বাসায় আসে না। আমার কথা শুনে ও আমার সামনে আসলো, চরম বিরক্তি নিয়ে বলল, আমার বাসা, আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমার লাইফ নিয়ে কথা বলবি না বলেছি না? তুই এত নির্লজ্জ বেহায়া কেন? আমি তোমার স্বামী তিশা, তুমি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না? তারপরও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য আশিক আমার উপরে আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? যখন ডিভোর্স দিবে তখন ভিন্ন কথা, কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে, আর কার সাথে দেখা করবে, তার কারণ আমাকে বলতে হবে। তোকে এক কথা কতবার বলবো? তুই আমার বিষয়ে নাক গলাবি না। এই বলে তিশা রুমে চলে গেল। আমি ভালো মনে হয় একটু বেশি বেঁচেছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট পাই যখন ও আশিকের সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? তিশার থাপ্পড়ের কারণে ঠোঁটের অনেকখানি কেটে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। তিশা আমার আগেই চলে গেছে। কলেজে গিয়ে দেখি তিশা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর আশিক তিশার কাঁধে হাত রেখে কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই আশিক আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই তিশাকে বিরক্ত কেন করিস? তিশা তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরেই তো তোকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরও তুই কেন তিশাকে ডিস্টার্ব করিস? কেন ওর পিছন ছাড়িস না? মুখ সামলে কথা বল আশিক। তিশাকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু তুই সেই সুযোগ পাবি না। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতো ছেঁচড়া আমি কখনোই দেখি নাই। আমার মাথায় রক্ত চলে আসলো, সাথে সাথে আশিককে চড় মারতে শুরু করলাম। এর মধ্যেই আমার বন্ধুরা সহ কলেজের সবাই চলে এসেছে। তারা এসে আমাকে আর আশিককে ছাড়িয়ে দুই পাশে নিয়ে গেল। কোথা থেকে জানি তিশা দৌড়ে আসলো, এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুলি? তোর এত বড় সাহস কি করে হলো? আশিক আমার বাবা মাকে নিয়ে কথা বলছে, তাই মেরেছি। আমার বাবা মাকে অপমান করার সাহস ওর হলো কি করে? তোমাকে ভালোবাসি বলে তোমার করা অপমান সহ্য করছি, তাই বলে সবার করা অপমান সহ্য করব, এটা কোনোদিনই হতে পারে না। আশিক যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মা টাকার লোভে তোকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোন কেউ কোনো বড়লোক ছেলেদের পিছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো। আমি আর থেমে থাকতে পারলাম না, ঠাস ঠাস করে ওর গালে থাপ্পড় বসিয়ে দিলাম। তিশা গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তাকে বললাম, তোর সাহস কি করে হয় আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে কে একজন গিয়ে প্রিন্সিপালকে বলে আসলো। প্রিন্সিপাল চলে এসেছে, আমি তখনও সেখানে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল আমার আর তিশার কাছে এসে বলল, কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজে ক্যাম্পাসে মারামারি করো। কি ব্যাপার তিশা, কি হয়েছে? স্যার, রোশান আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করে। আজ আমার গায়ে হাত দিয়েছে, তারপর আশিক কিছু বলতে গেলে আশিককেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই তিশার বন্ধু।
সবাই তিশার কথায় সায় দিচ্ছে। এই কথা শোনার পর প্রিন্সিপাল স্যার প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন। আমার দিকে এগিয়ে এসে বললেন, রুশান, আমি তোকে ভালো মনে করেছিলাম, কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এইটা আমি আশা করিনি। স্যার আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তারপরেও আমাকে কলেজ থেকে বের করে দিয়েন না স্যার। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। পরের বার এরকম হলে কিন্তু আর সুযোগ পাবে না। এই বলে স্যার চলে গেল। তারপর আমি তিশার দিকে এগিয়ে গেলাম, গিয়ে তিশাকে বললাম, তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তোর করা অপমান সহ্য করেছি। আজকে তুই আমার বাবা মা আর আমার কলেজের টুকরা বোনকে অপমান করেছিস। এরপর তোকে আমি আর কোনোদিন মাফ করব না। এখন তো তোর প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কখনো আসবে না। তোর মতো ছোট লোকের জন্য আমি কান্না করব? এই তৃষা, তোর মতো ছোট লোকের জন্য কোনোদিন কান্না তো দূরের কথা, চিন্তাও করবে না। দেখা যাবে, 6 মাস পর তো তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই বলে চলে আসলাম, সরাসরি আমার বাসায় আসলাম। গিয়ে আমার বাবা মাকে সব খুলে বললাম। বাবা তখন আমাকে বলল, রোশান, তুই এতদিন এত কষ্টে ছিলি, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ও ওর ভুল বুঝতে পারবে। এদিকে আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। যাক বাবা, এতদিনের ছোট লোক পিছু ছাড়লো, এখন থেকে শান্তিতে থাকতে পারবো। একটু পর বাবা ফোন করলো, বলো বাসায় আসতে। বাবা নাকি ফিরে এসেছে, তাই তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। গিয়ে বাবাকে বললাম, কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি বাবা। তা তোমার তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তা তুই একা কেন? রোশান কোথায়? ও চলে গেছে। ওর কথা বাদ দাও তো বাবা। চলে গেছে মানে? এই, তুই কি করছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও আশিকের গায়ে হাত তুলেছে, তাই আমি ওকে আজকে বলেছি চলে যেতে। ভুলে যাস না, ও তোর স্বামী। ওকে এভাবে তাড়িয়ে দেওয়াটা তোর ঠিক হয়নি। ও আমার স্বামী শুধুমাত্র 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দেব। আমি ওকে আমার স্বামী হিসেবে কোনোদিন মেনে নেইনি, আর আগামীতেও নিব না। তিশা, তুই আবারও ভুল করছিস। মেয়েদের বিয়ে একবারে হয়, তাই আমার মনে হয় তুই রোশানের কাছে। ও শিট বাবা, আমি ওর বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারাই চায় তার মেয়ে সুখে থাকুক, আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি আশিকের সাথে সুখে থাকবো। আমার লাইফের ডিসিশনগুলো বাবা প্লিজ আমাকে নিতে দাও। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিবি, পরে যেন পস্তাতে না হয়। আমার কেন জানি মনে হচ্ছে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। এদিকে আমি রাতে শুয়ে শুয়ে ভাবছি, কীভাবে পারলো তিশা আমাকে এতটা অপমান করতে। সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর সজীব আর নীলা আমার কাছে এসে বলল, দোস্ত, যা হয়েছে সব কিছু ভুলে যা, তুই নতুনভাবে শুরু কর। আমি তখন সজীবের কাঁধে হাত দিয়ে বললাম, তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে কি বলছিস রুশান? আমার মনে এখন তিশার জন্য কোনো ভালোবাসা নেই, তাই এখন আর ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমন থাকবো, আগের মতোই সবার সাথে আড্ডা দিব। তবে তোদের সাথে আমার কিছু কথা আছে, খুব গুরুত্বপূর্ণ। তার আগে চল চা খেয়ে আসি। ভালো বলেছিস। ওই মেয়ের জন্য কেন তুই কষ্ট পাবি? তুই কি কম সুন্দর নাকি? আচ্ছা এখন চল তাড়াতাড়ি চা খেয়ে ক্লাসে যাই। এরপর আমরা সবাই ক্যান্টিনে গিয়ে চা খেলাম। এরপর সোজা ক্লাসে। আমাকে দেখে সবাই অনেক অবাক হয়ে গেছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকে আমাকে কলেজে দেখেছে বলে ক্লাস করে কলেজের ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। তখনই দেখলাম তিশা আর তার বন্ধুরা আমাদের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম।
বিকালে সজীব ফোন দিল। কিরে কই তুই? কেন, বাসায়। এই সময় আবার কোথায় থাকবো? ও, তাড়াতাড়ি মামার চায়ের দোকানে আয়। তোর কি গুরুত্বপূর্ণ কথা বলবি বললি না? আর নীলাও এসেছে, সবাই আড্ডা দিব তাই। ও মনে পড়েছে, ওয়েট কর, আমি আসছি। এরপর আমি চলে গেলাম সেই জায়গায়। যাওয়ার পর সজীব বলল, কিরে কি কথা বলবি বল। দোস্ত, তোদেরকে ডেকেছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমি মনে হয় আর পড়াশোনা করতে পারবো না। আমি গিয়ে বলছি, রোশন পাগল হয়ে গেছিস নাকি? তুই পড়াশোনা করবি না কেন? পড়াশোনা বন্ধ করলে তো আমাদের বন্ধ করার কথা। আমরা বাজে স্টুডেন্ট, কিন্তু তুই কেন বন্ধ করে দিবি? আগে আমার পুরো কথাটা শুনবি তো? আমি চাইছিলাম একটা ব্যবসা করতে, তোরা কি আমাকে সহযোগিতা করবি? এবার কিছু হবে না, পড়াশোনা করেও চাকরি পাওয়াটা অনেক কষ্টের। দোস্ত, তুই অনেক ভালো একটা প্ল্যান করেছিস। আমার পড়াশুনো করতে ভালো লাগে না, এসব পড়াশোনার ঝামেলা থেকে চল আমরা তিনজন মিলে ব্যবসা করি। আমি তোর পাশে আছি, বল কি করতে হবে। হ্যাঁ দোস্ত, আমিও তোর পাশে আছি। আমিও ব্যবসা করতে চাই। প্রতিদিন ভার্সিটি যাওয়া আসা বাচ্চাদের কাছে এইসব আর ভালো লাগছে না। চল ব্যবসা করি। কিন্তু কিভাবে ব্যবসা করব? মুখে বললেই তো আর ব্যবসা হয় না। এটাই তো সমস্যা, আমাদের কিছু টাকা আনতে হবে পরিবার থেকে। যে কোনো ব্যবসা শুরু করতে হলে প্রথম কিছু টাকা ইনভেস্ট করতে হয়, আমাদের সেই টাকাটা জোগাড় করতে হবে। আমার পরিবারের অবস্থা তো তোরা জানিস, আমি কি করে এত টাকা ম্যানেজ করব? আমার বাবা তো পড়াশুনো করার কথা বলে সব সময়, এখন পড়াশুনোর বাইরে যদি কিছু করতে চাই তাহলে অনেক বকাবকি করবে। এরপরও আমি চেষ্টা করব বাবাকে জোর করে, দরকার হয় ব্ল্যাকমেল করেও টাকা নিয়ে আসবো। আমারও একই অবস্থা, আমি বাবাকে বলে দেখব। বাবা তো সহজে টাকা দিবে না। এর চেয়ে বড় কথা হলো আমি মেয়ে মানুষ। তবে আমি জোর করে হলেও টাকা নিয়ে আসবো। তুই আমার বন্ধু, তোর জন্য আমি এটা করতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ব্যবসা করবি বল, প্ল্যান করেছিস? এখন কোনো কিছু ঠিক করিনি, তবে টাকার উপর ডিপেন্ড করে ব্যবসা নির্ধারণ করা হবে। তবে আমাদের নিজেদের এলাকা ছেড়ে দূরে যেতে হবে। দোস্ত, এটা কিন্তু সেই ব্যবসার জন্য 3 বন্ধু যখন মঙ্গল গ্রহে। ধুর, সিরিয়াস ইস্যু নিয়ে তোর মজা করার অসুখটা গেল না। হ্যাঁ, আমি মজা করি। আর আপনি মনে হয় বসে থাকেন শালা বাটপার। দেখবো কত টাকা নিয়ে আসতে পারিস। আমি তো আর আমার বাবাকে বলবো টাকা দিতে। টাকা না দিলে সোজাই মেরে দিব। আচ্ছা দোস্ত, সত্যি কি তুই মেয়ে মানুষ? আমার তো মনে হয় না। রুশান জানিস ও কি করে? ওর বাবার টাকা চুরি করে, ভাবতে পারছিস? ওর বাবার টাকা চুরি করে সেটা তুই কীভাবে জানলি? তুই কি ওর বাসার সামনে দাঁড়িয়ে থাকিস নাকি? হ্যাঁ রে দোস্ত, শালা লুচ্চা। প্রতিদিন বিকালে হাঁটার নাম করে আমার বাসার গেটের কাছে এসে দারোয়ান মামার সাথে গল্প শুরু করে। বাটপার কোথাকার। কি ব্যাপার সজীব? মামা, তুমি নীলার বাসায় নিচে দাঁড়িয়ে থাকো, ব্যাপার কি? ব্যাপার কিছু না, চল আজকে তোদের সবাইকে আমি ট্রিট দিব। তুই কোনোদিন থেকে ট্রিট দেওয়া শিখলি? দোস্ত, ওর সাথে যাবি না। রাস্তার পাশ থেকে 5 টাকা চিপস হাতে ধরিয়ে দিবে। 5 টাকার চিপস খাওয়াবো নাকি 1000 টাকার জিনিস খাওয়াবো সেটা গেলেই দেখতে পাবি। এখন যাবি কিনা বল। নীলা, আমার মনে হচ্ছে শালা আজ কোথাও থেকে ধান্দাবাদি করেছে। চল গিয়ে দেখি। চল দেখি গিয়ে, আমরা এখন ওকে বিশ্বাস নেই। আমরা তখন চলে গেলাম সজীবের সাথে। খাওয়া দাওয়া শেষ করলাম, ভালোই ট্রিট দিয়েছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যাক, আমার আর তাকে প্রয়োজন নেই। কি করব তাকে দিয়ে? রাতটা কাটিয়ে দিলাম কান্না করতে করতে। আজকে আমার জীবনে কঠিন একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, পড়াশোনা বাদ দিয়ে দেব। সকালে উঠে বাবার কাছে চলে গেলাম। বাবাকে গিয়ে বললাম, আব্বু, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? হঠাৎ করে তোর টাকার কি প্রয়োজন? আমি কিছুই বুঝতে পারলাম না। কি জন্য টাকার প্রয়োজন সেটা তো আমাকে বলবি। আমি কালকে রাতে সজীবের সাথে কথা বলেছি, আমরা দুজন মিলে ব্যবসা শুরু করব। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে আমাকে দাও, আমি ইনভেস্ট করব ব্যবসায়। কিন্তু তোর পড়াশোনা কি হবে? তুই না পড়াশোনা করবি বলেছিলি, তাহলে পড়াশোনা বাদ দিয়ে হঠাৎ করে ব্যবসার চিন্তা করছিস কেন? বাবা, আমি এত কিছু বলতে পারবো না। আমার মনে হচ্ছে এখন আমাদের জবাব দেওয়ার সময় এসেছে।
অনেকদিন থেকে অপমান সহ্য করেছি, এখন আর অপমান সহ্য করার সময় নেই। এখন আমাদেরকেও জবাব দিতে হবে। আমি ব্যবসা করব, যদি তুমি পারো তাহলে আমাকে টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমার শেষ সম্বল কিছু টাকা আমি তোর ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছিলাম, সেই টাকাটা নিয়ে যা। এখানে প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। জানি না এই টাকা দিয়ে তোর কি হবে, তবে যা পারিস করার চেষ্টা কর। আর সাজিবের বাবা তো মোটামুটি বড় লোক মানুষ, ওনাকে বললে মনে হয় কিছু টাকা দিবে। আচ্ছা বাবা, এই টাকাটাই দাও, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। এরপর বাবার কাছ থেকে ব্যাংকের চেকটা নিয়ে আসলাম। এরপর টাকা তুলে একসাথে বসলাম, সাথে নীলাও আছে। নীলাও মোটামুটি বড়লোক পরিবারের সন্তান। আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম ব্যবসা করব। তবে আমার প্ল্যান মতো সিদ্ধান্ত নিলাম পরিবার থেকে একটু দূরে চলে যাব, যাতে কষ্টটা একটু কম হয়। আর পরিবার থেকে দূরে থাকতে পারলে চিন্তাও কম হবে, কারণ সারাদিন কষ্ট করে বাসায় ফিরে এসে দেখতে পাই তিশার এই অবস্থা, তাহলে ব্যবসায় মনোযোগ দিতে পারবো না। তারা দুজন পড়াশোনায় তেমন একটা ভালো নেই, সেই জন্য তারা পড়াশোনা করতে চাইছিল না। তাদের কাছে খুব ভালো লেগেছে ব্যবসার চিন্তাটা, সেই জন্য ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি 3 জন। এবং 60 লক্ষ টাকা 3 জন জোগাড় করতে পারলাম। আর এর মধ্যে আমার মাত্র 10 লক্ষ টাকা, বাকি 50 লক্ষ টাকা তারা দিয়েছে। 3 জন মিলে পরিবারকে বলে দূরে চলে আসলাম। কিন্তু আমি আসার সময় তিশার সাথে দেখা করিনি, কারণ তার সাথে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। সে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে অনেক বেশি ব্যস্ত। তার এই ব্যস্ত সময়ের মধ্যে আমি আর নিজেকে জড়াতে চাই না। ফিরে আসলাম আমাদের ব্যবসার জায়গায়। সেখানে আসার পর ছোটোখাটো একটা অফিস ভাড়া করলাম। বর্তমানে আমাদের অফিস কেনার সামর্থ্য নেই, তাই ভাড়া করে অফিস চালাতে হবে। সব কিছু ম্যানেজ করে অনেক কষ্ট করে কাজ শুরু করলাম। এখন আমাদেরকে যেই করে হোক কম মানুষ দিয়ে নিজেদের মধ্যে কাজটা সেরে ফেলতে হবে। নীলা তখন আমাকে বলল, রোশান, আমার অনেক ভয় করতেছে। বাবা পড়াশোনা করার কথা বলছিল, কিন্তু আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, সেই জন্যই চলে এসেছি। না জানি আব্বু পরে কি বলবে, তাই যে করে হোক আমাদের ব্যবসা দাঁড় করাতে হবে। হ্যাঁ দোস্ত, আমার পরিবারও অবস্থা একই রকম। যদি কিছু একটা করতে না পারি তাহলে একদম বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে অনেক জোর করে টাকাটা নিয়ে এখানে এসেছি। তোদের অবস্থা তো তবুও মোটামুটি ঠিক আছে। আমার যে পরিবারের শেষ সম্বল নিয়ে আমি চলে এসেছি, না জানি কি হবে। যে করে হোক আমাকে কিছু একটা করতেই হবে। চল আমরা 3 জন মিলে প্রতিশ্রুতি দিই, একে অপরের সাথে বেইমানি করব না কোনো দিন। যদি আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ব্যবসাটা বড় হবে। এরপর আমরা 3 জন মিলে একে অপরকে কথা দিলাম কোনোদিন কেউ কারোর সাথে বেইমানি করব না। যে করে হোক আমাদের 3 জনকে মিলে এই ব্যবসাটা বড় করতেই হবে। সেই জন্য আমরা নতুন একটা প্ল্যান করলাম। আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো আমরা মানুষের দুয়ারে দুয়ারে নিজেরাই নিয়ে যেতে শুরু করলাম, কারো সাহায্য নিচ্ছিলাম না। আমরা নিজেরাই সব কাজ করেছিলাম, শুধুমাত্র অল্প কিছু লোক নিয়ে কাজ করছিলাম। সময় কাটতে শুরু করলো, এভাবে আমরা এখানে অভ্যস্ত হয়ে পড়লাম। এখন আর তেমন একটা মনে হয় না তিশার কথা, তবে মাঝে মাঝে হঠাৎ করে তার কথা মনে হলে ভীষণ কান্না পাই। তার করা অপমানগুলো, অবহেলাগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। ইচ্ছা করে তার কাছে ফিরে যাই, কিন্তু কোনোভাবে তার কাছে ফিরে যেতে পারছিলাম না। আমাদের ব্যবসাটাও আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। নতুন নতুন মানুষ আসছে অফিসে, না জানি কত কিছু নতুন হয়ে শুরু হবে। সময়ের মতো চলতে শুরু করেছে। আমরাও সময়ের সাথে নিজেকে পাল্টে নিতে শুরু করেছি। আশেপাশের মানুষগুলো যখন পাল্টে যায়, তখন আমাদেরকেও নিজেদের পাল্টে নিতে হয়। হয়তো আমরা সময়ের সাথে সেটা অনেকেই পারি, আবার অনেকেই পারি না। তবে যারা সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নিতে জানে, তারাই জীবনে সফল হয়। আজ অফিসে বসেছিলাম, তখন হঠাৎ করে একটা লোক আমাদের কাছে আসলো কোনো একটা দরকারে। আমরা তখন লোকটাকে চিনতে পারলাম না। লোকটার সাথে পরিচিত হলাম। লোকটা তখন আমাদেরকে বলল, আপনি রাজীব চৌধুরী, আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চায়। আমরা 2 কোম্পানি মিলে যদি কাজ করি, তাহলে আমাদের 2 কোম্পানি অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। টাকা পয়সা সবকিছু আমাদের, শুধুমাত্র
আপনাদেরকে পরিশ্রম করতে হবে। লাভ অর্ধেক, আমরা যা লাভ করব তার অর্ধেক আপনারাই পাবেন যদি আপনাদের প্রজেক্টগুলোতে আমাদের ইনভেস্ট করার সুযোগ করে দেন। কথাটা শোনার পর আমরা অনেক বেশি খুশি হলাম, কারণ আমাদের অনেক টাকার প্রয়োজন ছিল আমাদের ব্যবসাটা বড় করার জন্য, কিন্তু কোনোভাবে এত টাকা ম্যানেজ করতে পারছিলাম না। পরিবারকে বলেও কোনো টাকা পাচ্ছিলাম না। এই মুহূর্তে এরকম একটা অফার ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি তখন সজীবকে বললাম, সজীব, আমার মনে হচ্ছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করা দরকার। যদি আমরা পরিশ্রম করে লাভ অর্ধেক করে পাই তাহলে তো কোনো সমস্যা নেই। আমাদের প্রোডাক্টকে কি তাদেরকে ইনভেস্ট করার সুযোগ দিব? আমার তো কিছু বলার নেই দোস্ত, আমরা তোর বুদ্ধিতেই এত দূর আসতে পেরেছি, তাই আমার মনে হচ্ছে তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আমার আর নীলার কোনো আপত্তি নেই। যদি মনে হয় এতে আমাদের লাভ হবে তাহলে আমরা এটা করতে রাজি আছি। আমি তখন লোকটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, মিস্টার রাজীব চৌধুরী, আপনার সাথে আমরা ডিল করলাম। আপনার কোম্পানি আমাদের কোম্পানির সাথে কাজ করবে, আপনারা ইনভেস্ট করবেন আমাদের কোম্পানিতে। আমরা যে লাভ করব তা থেকে আপনারা অর্ধেক পাবেন, আমরা অর্ধেক পাবো। ওকে রুশান সাহেব, তাহলে এই কথাই থাকলো। আমরা তাহলে আগামী সপ্তাহে এসে আপনাদেরকে টাকা বুঝিয়ে দেব, এরপর এগ্রিমেন্ট পেপার নিয়ে আসব। আমাদের দুই পক্ষের কাজটা যদি সুবিধাজনক মনে হয় তাহলে আগামীতেও ইনভেস্ট করব আমরা। তখন কিন্তু ইনভেস্টটা আরো বড় অ্যামাউন্টের হবে। ধন্যবাদ। আশা করি আমাদের বিশ্বস্ততার সাথে আপনি পাবেন। আমরা আপনাদেরকে অভিযোগ করার সুযোগ দিব না। আমরা আপনাদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করব, তাই আগামী সপ্তাহে আপনাদের অপেক্ষায় থাকব। এরপর লোকটা চলে গেল। আমি তখন আমার দুই বন্ধুর দিকে তাকালাম। তারা দুজনেই প্রায় কান্না করে দেবে এরকম অবস্থা। অনেক বছর চিন্তার মধ্যে বিষয়টা নিয়ে এখন ব্যবসাটা একটা জায়গায় চলে যাচ্ছে, তাই তাদের মনের আনন্দটা আমি বুঝতে পারছি। আমি তখন তাদের দুজনকে জড়িয়ে ধরলাম। পরের সপ্তাহে লোকটা টাকা নিয়ে চলে আসলো তার কোম্পানির লোকজন সাথে নিয়ে। আমরা ডিল করলাম। খুব ভালো মানুষ, আমাদের আগেই সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে। আমরা তখন তার টাকা নিয়ে ব্যবসা করতে শুরু করলাম এবং আস্তে আস্তে আমাদের ব্যবসা একটা পর্যায়ে যেতে শুরু করলো। এইদিকে আমি ভেবেছিলাম রুশান আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা একদমই মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে রুশানকে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফেলে রুশানের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সব কিছু বিরক্তকর লাগছে। কলেজে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বলে ভুল হবে। ওরা কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না। জানি না এমন কেন হচ্ছে। এর মধ্যেই আশিক বলল, কি হয়েছে তিশা, এভাবে চুপ করে বসে আছো কেন? আশিকের কথায় আমার কল্পনার জগৎ থেকে হুঁশ ফিরল। তার দিকে তাকিয়ে বললাম, আমার আবার কি হবে আশিক, সব ঠিকই তো আছে। না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছো। আশিক, ফালতু কথা বলবে না তো। আমি কোনো পরিবর্তন হইনি, আমি আগের মতোই আছি। আর সব সময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। তিশা, তুমি অকারণে কেন রাগ করছো? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আরে না, আর তোমার এসব ফালতু কথা বাদ দাও আশিক, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম, তারপর রাগ করো না প্লিজ। চলো কোথাও থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না আশিক, তুমি ঘুরতে যাও। তখন আমার পাশে বসে থাকা আমার আরেক বন্ধু শিয়াম বলল, চল না তিশা, আমরা সবাই যাব। তোকে ছাড়া আমাদের একদম ভালো লাগছে না। তুই না গেলে আমিও যাব না। আচ্ছা চল, আমিও যাচ্ছি। আমার কারণে তোদের ঘোরা নষ্ট করব কেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর আশিকের কথাগুলো ভাবতে থাকলাম। আমি কি সত্যি বদলে গেছি? কিন্তু কেন? কিছুদিন ধরে দেখছি আমি রোশানকে নিয়ে বেশি ভাবছি।
ওকে নিয়ে বেশি চিন্তা করছি, অনেক মিস করছি। যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরও বেশি মনে পড়ে যায় ওর কথা। আর কিছু ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। আমরা একটা জায়গায় আসলাম, তখন সিয়াম বলল, দেখ তিশা, জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস? জানি না, আমি কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু পারি না। অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা। আজব ব্যাপার তিশা, তুই কার কথা বলছিস? তুই বুঝতে পারছিস না শিয়াম, আমি রুশানের কথা বলছি। কি বলছিস এসব? এটা কি সত্যি নাকি মজা করছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি সিয়াম। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু তারপরেও কেন জানি ওর চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। আমার মনে হয় কি তুই রোশানকে ভালোবেসে ফেলেছিস। কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না। আমি তো আশিককে ভালোবাসি। তুই মুখে বলছিস এক কথা, কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই রিশানকে ভালোবাসিস। না, এটা কখনো হতে পারে না। আমি ওকে কেন ভালোবাসতে যাব? তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি তিশা, তোর মুখ সাক্ষী দিচ্ছে তুই রোশানকে ভালোবাসিস। আমি কেন জানি এটা মেনে নিতে পারলাম না। অনেক সময় ওখানে থাকার পর সবাই চলে আসলাম, তখন আশিক আমার কাছে এসে বলল, তিশা চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা চলো। তিশা আজ সন্ধ্যায় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব সন্ধ্যাবেলায় কোথায় যাব? পার্টিতে। আজকে অনেক জামকালো একটা পার্টি আছে। আচ্ছা, আমি রেডি থাকবো। বাসায় ভিতরে চলে আসলাম। এতক্ষণ যাও ভালো ছিলাম, বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল। তখন বাবা আমার এই অবস্থা দেখে বললেন, তুই কোনো কিছু চিন্তা করছিস মা? না বাবা, কি চিন্তা করব, আমার কিছুই হয়নি। আমি রুমে গেলাম। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। আমি রুমে গেলাম, কিন্তু তাও কিছু ভালো লাগছে না। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম। এর ভিতর আশিক ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না। সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। তখন আমাকে বসে থাকতে দেখে আশিক এগিয়ে এসে বলল, তিশা এভাবে পার্টিতে এসে একা একা বসে আছো কেন? চলো ডান্স করি। না, আমার ভালো লাগছে না। তুমি গিয়ে ডান্স করো, আমি বসে আছি। আরে তিশা এরকম করছো কেন? চলো, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে, তুমি এভাবে বসে আছো, আমার ভালো লাগে বলো? আমি বললাম না আশিক, আমি ডান্স করব না। প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে আজ তিশা? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন জানি লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি, আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শরীর আজকে ভালো লাগছে না তা কিন্তু না। যখন সবাই মিলে আড্ডা দিই তখন তুমি মনমরা হয়ে থাকো, আর ওই দিন তুমি ঘুরতেও যেতে চাওনি। আর তার থেকে বড় কথা হলো তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না। আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আশিক, আমাকে আর বিরক্ত করো না তো। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থাকো, তোমার কী যে হলো কিছুই বুঝতে পারছি না। আশিক চলে গেল। আমি একা একা বসে আছি। সত্যি বলতে আমার কোনো কিছুই ভালো লাগছে না। একটু পর আশিক আবার এসে বলল, তিশা তোমাকে এইভাবে বসে থাকতে দেখে আমার ভালো লাগছে না, আসো ড্রিঙ্কস করি। আমার ভালো লাগছে না আজকে। আশিক প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে। আশিক কি বলতে চাইছো তুমি? আমার মন অন্য জায়গায় পড়ে আছে মানে? যা বলছি ঠিকই বলছি। এতদিন রোশানের সাথে এক রুমে থেকে অনেক মজা করছো, তাই তো এখন রোশানকে ভুলতে পারছো না। চুপ করো আশিক, আর একটা বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই।
তা রোশন তোমাকে বাসরাতে কি এমন দিয়েছিল যার জন্য ওকে এখনো বলতে পারছো না? আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। ঠাস ঠাস করে ওর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, তুমি এতটা জঘন্য মন মানসিকতার মানুষ আশিক, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি অনেক খারাপ একটা মানুষ। রোশানকে নিয়ে এত বাজে মন্তব্য করার সাহস তোমার কোথা থেকে আসলো? তুমি তো আগে তাকে অপমান করছিলে, এখন তার অপমান তোমার গায়ে লাগবে কেন? আমি বুঝতে পারছি তুমি রোশনের প্রেমে পড়ে গেছো। রোশন তোমার শারীরিক চাহিদা পূরণ করতে দিয়েছিল, তাই তোমার রোশনের প্রতি এত ভালোবাসা জন্মে গেছে। একদম চুপ, মুখ বন্ধ করো আশিক। তোমার কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি আমার সাথে আর কথা বলতে আসবে না। কেন তিশা, আগে তো আমার সাথে কথা শুনতে তোমার ভালো লাগতো, এখন ভালো লাগছে না কেন? নাকি আমাকে ইউজ করার আগে বুঝে গেছো আমি রোশনের মতো পরিবার না? কিন্তু মনে রেখো, আমি রোশনের থেকে তোমাকে ভালো সুখ দিতে পারবো। একবার আসো বিছানায়। যা শাট আপ আশিক। তুমি আমাদের দুজনের মধ্যে অন্য একটা ছেলেকে কেন টানছো? রোশান তো এসবের কিছুই জানে না, কিন্তু তার ব্যাপারে এত জঘন্য মন্তব্য করার সাহস তোমার কি করে হলো? সমস্যা হয়েছে আমাদের দুজনের মধ্যে, তাহলে কেন তাকে নিয়ে কথা বলতেছি? আমাদের দুজনের সমস্যার মধ্যে আরেকজন মানুষকে নিয়ে কেন আলোচনা হবে? একটা কথা কি জানো, তোমাকে আমার এখন একদম ভালো লাগে না, ঘৃণা করে। তোমার এরকম চাল চলন, মেয়েদের সাথে রুম ডেট, ছি আশিক। তোমাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু তোমার সব কিছুই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। এখন তো আমাকে ভালো লাগবে না, এখন তো রোশন পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে, ভদ্র। তোমার তো আমাকে আগে ভালো লাগতো, আমার চলাচল সব ভালো লাগতো, তাহলে এখন লাগে না কেন? আমার সাথে রুমে চলো, আমি কিছু দিতে পারি কি না দেখবে। কেমন দিয়েছিল রোশন একদিনে যে তুমি এখনও তাকে ভুলতে পারো না। তুমি আমাকে বলো, আমি না পারলে আমার বন্ধু বান্ধব নিয়ে আসবো, এরপরও তোমার চাহিদা আমি পূরণ করে দেব। এরপরও তুমি এইরকম করো না। এই কথা শোনার পর আমার রাগ আরো বেড়ে গেল। আমি তখন তাকে থাপ্পড় দিয়ে বললাম, এতদিন তার সাথে ছিলাম, একটা বার ইচ্ছাকৃতভাবে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর তুমি এত বাজে কথা বলো তার ব্যাপারে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে থেকে তুমি আলাদা পথে চলবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ আমি তোমাকে আজকের পর থেকে ঘৃণা করি তোমাকে। তিশা প্লিজ, আমার কথাটা শোনো। আমি এভাবে বলতে চাইনি, আমি তোমাকে শুধু জিজ্ঞাসা করছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো। আমার আর কিছু বোঝা লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি। এখন আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আজকে থেকে তোমার আমার সম্পর্ক শেষ বলেই আমি সেখান থেকে চলে আসলাম। কি করলাম আমি? এত খারাপ একটা মানুষের জন্য রোশানকে এতদিন অপমান করলাম, কিন্তু এখন কেউ কি আমার কথা বিশ্বাস করবে? আমার কিছুই ভালো লাগছে না। রুমে শুয়ে কান্না করতে শুরু করলাম। রোশান কোথায় আছে? রোশানকে একবার কল করে দেখি, এই ভেবে ফোন বের করে রোশানকে কল করলাম। সারপ্রাইজ করে দিলে তিশা আপু তুমি এই সময়? রোশান কোথায়? ভাইয়া তো ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসার কাজে মানে? রোশান কি ব্যবসা শুরু করেছে? হ্যাঁ, ভাইয়া একটা ব্যবসা শুরু করেছে। ওয়েট তিশা আপু, তুমি কি কান্না করছো? কই না তো, কান্না করবো কেন? আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কান্না করছো। আচ্ছা তিশা আপু, তুমি কি ভাইয়ের জন্য কান্না করছো? আমি কি জবাব দেব? ফোনটা রেখে দিলাম। সত্যি আমি কার জন্য কান্না করছি আমি নিজেও জানি না। যাব বাবা, নিজে থেকেই কল করলো, আবার নিজেই কেটে দিল। ওদিকে এই বিশাল সময়ের মধ্যে আমরা একবারও বাসায় যাবার কথা চিন্তাও করিনি।
তবে রুষার কাছ থেকে খবর পেয়েছি যে সে আর ভালো নেই। আসলে মানুষ যাকে কষ্ট দেয় সে কোনোদিন কষ্ট দিয়ে ভালো থাকতে পারে না। আমাকে কষ্ট দিয়েছিল, তাই হয়তো এখন আর ভালো থাকতে পারছে না। আমিও তাকে নিয়ে আর চিন্তা করতে চাই না। যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবে খুশি থাকতে দিয়েছি। তাহলে এখন কেন কান্না করবে? এখন কেন প্রিয় মানুষকে নিয়ে সুখী হতে পারবে না? আজ প্রায় 3 বছর পর বাসায় যাচ্ছি। অনেক বড় হয়েছে আমাদের ব্যবসা। আজ আমরা গর্বের সাথে নিজেদের বাসায় গিয়ে প্রবেশ করতে পারবো। আজকে আর কোনো কষ্ট নেই। যেই কষ্ট নিয়ে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম সেই কষ্ট এখন আর নেই। আমাদের বাসা আগের মতো নেই। বাবাকে টাকা দিয়েছি। বাবা একজন ইঞ্জিনিয়ারের ডেকে এনে বাসা বানিয়েছি। অনেক বড় একটা বাড়ি বানিয়েছি, যে বাড়িটা আমার ফুপার বাড়ি থেকে কমসে কম দ্বিগুণ হবে। আমি বাসায় প্রবেশ করতেই আমার বোন দৌড়ে আসলো আমার কাছে। এরপর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করলো। এতদিন পর তাকে দেখে আমিও তাকে জড়িয়ে ধরলাম। এরপর বাসায় প্রবেশ করলাম। কোনো কিছু আগের মতো নেই, সব কিছু পাল্টে গেছে। এখন আর আগের মতো আমাদের কোনো কিছুর অভাব নেই। সব কিছুতে পরিপূর্ণ আমরা। শুধুমাত্র আমি অপরিপূর্ণ, আমার কিছুই নেই। সব কিছু হারিয়ে ফেলেছি। তখন রুমে শুয়ে আছি, হঠাৎ রুষা আমার কাছে এসে বলল, তিশা আপু তোমার সাথে দেখা করতে এসেছে ভাইয়া। আমি তাকে আগেও বলেছি তোমার সাথে দেখা না করতে, কিন্তু সে তোমার সাথে দেখা করতে চাই, পাগলামি করছে, সেই জন্য এসেছে। এই কথা শোনার পর আমি রুষার দিকে তাকালাম। এটা কীভাবে সম্ভব? আমার সাথে দেখা করতে এসেছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কেন? আমার সাথে কেন দেখা করবে? আমি তো গরিব, ছোট লোক, অসহায়। আমাকে তো অনেক অপমান করলো। এখন আবারও আমার সাথে দেখা করার কি প্রয়োজন? ঠিক তখনই দরজার দিকে তাকালাম। দেখতে পেলাম সে দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমার সামনে এসে তিশা কান্না করতে শুরু করলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কেন আবার ফিরে আসার চেষ্টা করছেন আমার জীবনে? আপনি তো অনেক বড়লোক মানুষ। আপনার বড়লোক বয়ফ্রেন্ডকে আমার থেকে অনেক ভালো। তাহলে হঠাৎ করে এভাবে কান্না করার কি কারণ? হ্যাঁ রোশান, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে অনেক অপমান করেছি, আর কোনো দিন অপমান করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আশিক আমার সাথে বেইমানি করেছে। আমি তখন তার সামনে গেলাম, গিয়ে হাসতে হাসতে বললাম, আজ আমার টাকা আছে তাই আমার কাছে ফিরে এসেছো, তাই? কিন্তু যখন আমার টাকা ছিল না তখন তো আমাকে অপমান করেছিলে, আমাকে দিনের পর দিন অত্যাচার করেছো। আমি তোমাকে কিছু বলতে পারিনি। তুমি তো তোমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে গিয়েছিলে আমাকে একা করে দিয়ে। বলেছিলে আমি নাকি নির্লজ্জ, বেহায়া। তাহলে কেন তুমি আজকে আবারও আমার কাছে ফিরে আসতে চাইছো? তোমার মতো মেয়েকে আমি সহ্য করতে পারি না, যে অন্য ছেলের সাথে রাত কাটাই নিজের স্বামীকে রেখে। তাই তোমাকে বলছি এখান থেকে চলে যাও। রোশান, আমার কথা শোনো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তাও আবার তোমাকে? আমি তো তোমাকে বারবার বলেছিলাম চলো আমরা নতুন করে জীবন শুরু করি, কিন্তু তুমি তখন আমাকে কি বলেছিলে? আমার মতো ছোট লোককে তুমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মেনে নেবে না। তাহলে কেন আজকে সেই ছোট লোকের কাছে ফিরে আসতে চাইছো? চলে যাও তোমার বড়লোক বয়ফ্রেন্ডের কাছে। কোথায় তোমার সেই বড়লোক বয়ফ্রেন্ড আজকে? প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কোনো দিন তোমার অপমান করব না। তুমি যেমন বলবে ঠিক সেই রকম চলবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এরকম ভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি আমার ছোটবেলার বান্ধবী তিশাকে ভালোবাসি। আমি এই অহংকারী মানুষটাকে ভালোবাসি না। তাই এই কথা আমাকে আর কোনোদিন বলবে না। এখন এখান থেকে চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যাও। রোশান প্লিজ, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তাই তুমি যদি নিজের ইজ্জত বাঁচাতে চাও এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমার খারাপ রূপটা তুমি দেখে ফেলবে। তাই কথা বাড়িও না, সরে যাও আমার সামনে থেকে। এই কথা শোনার পর আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখন আমার এই জীবনের কোনো লাভ নেই। আমি তার সাথে অন্যায় করেছি, সেই অন্যায় শাস্তি আমাকে মাথা পেতে নিতে হবে। তারা আমাকে বারবার বলেছিল মেনে নেওয়ার জন্য, কিন্তু আমি কিছুতেই কোনো কিছু মেনে নেইনি।
আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম কান্না করে, তখন রুষা আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন তাকে বললাম, রুষা, তুমি সত্যিই বলেছিলে আমাকে একদিন কান্না করতে হবে তোমার ভাইয়ের জন্য, এবং সেই দিনটা তোমার চোখের সামনে। তোমার আনন্দ হচ্ছে না? সত্যিকারের ভালোবাসা কোনোদিন মিথ্যা হতে পারে না, সেটার প্রমাণ হয়ে গেল তোমার এই পরিস্থিতির কারণে তুমি নিজে। তাই আমি চাইলে আজকে আমার ভাইকে বোঝাতে পারবো, আমি চাইলে আমার ভাইকে বলে রাজিও করাতে পারবো, কিন্তু তুমি জীবনে সুখী হতে পারবে না, কারণ আমার ভাইয়ার তোমার প্রতি ঘৃণা জন্মে গেছে। টাকা দিয়ে উঠতে পারবেন না। আমি আমার পাপের শাস্তি পাবো। আমি সেটা করেছি, সেটার শাস্তি আমাকে পেতেই হবে। তাই আমি চাই না তুমি তোমার ভাবিকে আমার হয়ে কিছু বলো। আমি আর নিজের জীবন রাখবো না, আমি মরে যেতে চাই। তিশা আপু, পাগলামি করছো কেন? আমার কথা শোনো। আমি তখন রুষার কোনো কথা শুনলাম না, দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছাকাছি চলে আসলাম। হাসিকের কারণে আমার সব কিছু হারিয়েছে, এটা ভাবতেই পারছিলাম না। সব দোষ তো আমার, আমি ওকে বারবার অপমান করেছি। এইসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিলাম। আমি রুমে বসে কান্না করছি। তাকে অপমান করে তাড়িয়ে দিয়ে নিজেকেও শান্ত করতে পারছিলাম না। তখন রুষা ভিতরে এসে বলল, ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে, তিশা আপু আত্মহত্যা করার জন্য বেরিয়ে গেছে। কি বলছিস রুষা? এটা হতে পারে না। বলে আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পিছনে পিছনে রুষাও দৌড়াচ্ছে। আমি দৌড়ে রাস্তায় এসে দেখি অনেক লোক জমা হয়ে আছে। এটা দেখে আমি দৌড়ে সেখানে গেলাম। কি হয়েছে সেখানে? কাছাকাছি যেতেই আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি দৌড়ে লোকজন সরিয়ে সামনে যেতেই বিবর্ণ এক দেহ দেখতে পেলাম। হ্যাঁ, এটা আমার তিশার। আমি তখন কান্না করে ওকে জড়িয়ে ধরে বললাম, তিশা, তোমার কিছুই হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। প্লিজ তুমি আমার সাথে কথা বলো। আমি থাকতে পারবো তোমাকে ছাড়া, কিন্তু বাঁচতে পারবো না। তিশা, কথা বলো প্লিজ। কিন্তু আমার তিশা কথা বলছে না। দৌড়ে তাকে একটা গাড়িতে তুললাম। আমার মাথা কাজ করছে না। রুষা আমার পাশে বসে আছে, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তখন হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডাকতে শুরু করলাম। ডাক্তার এসে এমার্জেন্সিতে নিয়ে গেল। আমি রুষাকে জড়িয়ে ধরে কান্না করছি। এর মধ্যে পরিবারের সবাই আসতে শুরু করেছে। তিশার বাবা এসে পাগলের মতো করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি আর ফুপা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে কি সুস্থ হয়ে যাবে? দেখুন, আপনারা শান্ত হন, উনি আর বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনাকে বাঁচাতে পারিনি। কথাটা শোনা মাত্র আমি ধপাস করে পড়ে গেলাম। না, এটা হতে পারে না। আমার তিশা আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে ভালোবেসে বলেছিল, কিন্তু আমি নিজে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমি সবচেয়ে বড় অপরাধী। আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি বাসায়। আমি দৌড়ে উঠতে যাব, তখন রুষা বলল, ভাইয়া, তুমি উঠছো কেন? রুষা, আমার তিশা কোথায়? ওর কিছু হয়নি তো? আমি স্বপ্ন দেখেছিলাম, তাই না? রুষা কথা বলছে না। আমি দৌড়ে বাইরে গেলাম, কিন্তু না, আমার তিশাকে পেলাম না। তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমি ওর কবরের কাছে গেলাম, নিজের হাতে তাকে কবরে শুইয়ে দিলাম। সবাই একে একে চলে যাচ্ছে, কিন্তু আমি ওকে একা রেখে চলে যেতে পারবো না। আমার তিশা ভালো থাকুক ওই পারে। যারাই ভালোবাসবেন কখনো অবহেলা করবেন না নিজের ভালোবাসার মানুষকে, না হলে আমার মতো হারিয়ে ফেলতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।